আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহিম। আজকে আমরা পাইথনে গত ক্লাসে আমরা শিখছিলাম মনে হয় মডিউল। আচ্ছা, তো মডিউল গুলোকে কিভাবে ব্যবহার করতে হয় আর কি। হ্যাঁ, কিছু এক্সাম্পল আমরা দেখছিলাম, তো আজকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। মডিউল ব্যবহার করে আমরা এপিআই থেকে কিভাবে ডাটা নিয়ে আসতে হয় আর কি। হ্যাঁ, জেসন ডাটা কিভাবে অন্য ইয়ে থেকে কালেক্ট করে আমার এখানে আমার মতো করে রিপ্রেজেন্ট করতে হয় আর কি। ওই জিনিসটা আহ, আমরা আজকে দেখবো যে এখানে আমরা জেসন এন্ড এপিআই চেকিং একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো। তো প্রথমে আমরা যদি কোনো মডিউল ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, ইম্পোর্ট করতে হয় আর কি, তাই না? যে মডিউলটা ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্ট, তারপরে হচ্ছে মডিউলের নাম। তাহলে মডিউলের নাম হচ্ছে জেসন। নাম্বার টু হচ্ছে আরেকটা, আমরা ইউআরএল নিয়ে কাজ করবো আজকে। ফ্রম ইউআরএল একটা লাইব্রেরি আছে, ইউআরএল লাইব্রেরি। এখান থেকে রিকোয়েস্ট মেথডটা নিয়ে কাজ করবো আমরা। ইম্পোর্ট ইউআরএল ওপেন স্পেসিফিক আর কি। আচ্ছা, তো এখানে আমরা একটা ভ্যারিয়েবল এখানে নিলাম ইউআরএল। একটা ইউআরএল এখানে আমরা দিব, এখানে ইউআরএলটা। তো ইউআরএলটা হচ্ছে আহ, একটা সাইট থেকে নিব আর কি। এরকম জেসন ডাটা প্রোভাইড করে এরকম অনেক সাইট আছে, তবে আমার আমার সাইট থেকে আমি এটাকে দিচ্ছি। এটা হচ্ছে এপিআই জেসন ডাটা। এই ডাটাটা হচ্ছে আমরা কি করতেছি, এই ইউআরএল থেকে এখানে আমরা ডিসপ্লে করতেছি আর কি। পাইথন দিয়ে এটাকে আমরা অ্যাক্সেস, এরকম একটা কিছু করতে চাচ্ছি। তারপর নিলাম, এটা হচ্ছে আমাদের মূল ইউআরএল। হ্যাঁ, সে কি দিচ্ছে, একটা জেসন ডাটা দিচ্ছে, ডট জেসন। এখন এইটাকে আমরা রিড করব। হ্যাঁ, এটাকে আমরা রিড করব, যে এখানে কি কি ডাটা। যেমন এখানে আমরা ডাটাগুলো দেখতে পাচ্ছি, নির্দিষ্ট ভাই একটা সরি ফরম্যাট। প্রশ্ন করার জন্য। হ্যাঁ, ভাইয়া ইউআরএলটা কোথায় হ্যাঁ, পেলাম? ইউআরএলটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে, ওইখান থেকে আমি কপি করছি আর কি। হ্যাঁ, তো জেসন ডাটা প্রোভাইড করে, ডামি জেসন ডাটা প্রোভাইড করে এরকম অনেক ওয়েবসাইট আছে। হ্যাঁ, জি। তো আমারটাও ব্যবহার করতে পারেন আপনারা প্র্যাকটিস করার জন্য, অথবা অনলাইন এখানে থেকে ভাই কালেক্ট করে পার্টিকুলারলি ব্যবহার কোনো করতে পারেন। ওয়েবসাইটের এপিআইটা কিভাবে জানতে পারবো যে ওয়েবসাইটের এপিআই এটা, ওই ওয়েবসাইটের এপিআই এটা? হ্যাঁ, হ্যাঁ, ওইটা ওইটা আপনার মনে করেন যে সাপোজ আপনি বিকাশে পেমেন্ট করবেন, আপনার একটা অর্গানাইজেশন আছে, আপনি জি। একটা ই কমার্স সাইট ডেভেলপ করছেন। তো আপনি পেমেন্ট মেথডের জন্য বিকাশকে নক করছেন, এবং বিকাশ আপনাকে ওই এপিআই ইউআরএলটা আপনাকে দিয়ে দিবে। যেমন আমি হচ্ছে ও কি, ভাইয়া, যে একটা ভাইয়া আমি গ্রুপে। যদি নিজস্ব এপিআই ইউজ করি, আমি যদি চাই যে নিজস্ব আমার এপিআই আছে, এপিআই ডেভেলপমেন্ট করে আমি এপিআই যদি ইউজ করি হ্যাঁ, হ্যাঁ, ওই হ্যাঁ, ক্ষেত্রে। আপনি নিজেই এপিআই ডেভেলপ করতে পারেন, ওইখান থেকে কল করতে পারেন আপনার ডাটা যদি হয়। যেমন এখানে একটা সিম্পল একটা জেসন ডাটা আমি অ্যাক্সেস করব, এবং অ্যাক্সেস করে ওটাকে আবার রিপ্রেজেন্ট করবো আমার মতো করে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি ভাই। হুম, আচ্ছা, তাহলে এখানে আমরা আম, একটা শিখছিলাম যে ইরর হ্যান্ডলিং এর জন্য যদি আমরা এখন এই যে একটা ইউআরএল, এই ইউআরএলটা ইন্টারনেট যদি না থাকে তাহলে আসবে, আসবে না, তাই না? তাহলে হ্যাঁ আমি এরর খাবো না প্রোগ্রামে। তাহলে এটাকে হ্যান্ডেল করার জন্য আমরা ওই যে ট্রাই এক্সেপ্ট ব্যবহার করছিলাম না, ওইটার ভিতরে নেওয়া বেটার হবে না? যদি কোনো এরর হয় তাহলে আমাকে একটা স্পট মেসেজ দিয়ে বের করে দিল। বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আপনারা আঁকাআঁকি করেন না। তো
যেহেতু এটা ইউআরএল অথবা ফাইল, এইগুলোর ক্ষেত্রে একটু সাবধান থাকতে হয় যে এটাকে হ্যান্ডেল করার জন্য আমরা ট্রাই অ্যাকসেপ্ট ব্যবহার করা উচিত আর কি। যদি কোনো কারণে কোনো দেখা যাচ্ছে ইউআরএলটাই চেঞ্জ হয়ে গেছে, এটা হতে পারে। ইন্টারনেট না থাকার কারণে ইউআরএলটা অ্যাক্সেস করা যাচ্ছে না, এটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আমাকে এটা ট্রাই এবং অ্যাকসেপ্ট যে ফরম্যাটটা আমরা শিখছিলাম, ওই ফরম্যাটে এই ডাটাটাকে হ্যান্ডেল করা আমাদের বুদ্ধিমানের কাজ হবে। কি? ট্রাই অ্যাকসেপ্ট। আচ্ছা, এখন এখানে অনেক ধরনের এরর হতে পারে। হ্যাঁ, অনেক ধরনের এরর হতে পারে। আমি ইন্ডেক্সিং ভুল করতে পারি, তারপরে হচ্ছে ডাটা স্ট্রাকচার ভুল করতে পারি, জেসন কনভার্ট করার সময়, এনকোডিং বা ডিকোডিং এর সময় আমি ভুল করতে পারি। তো আমার যে ভুলগুলো, ওই ভুলগুলোকে আমি এরর আকারে ইউজারকে দিতে চাই আর কি। হ্যাঁ, যেমন আমি এখানে লিখলাম ইনডেক্সিং। হ্যাঁ, এটা বিল্ট ইন কিন্তু, হ্যাঁ, ইনডেক্সিং। এরকম অনেক এরর আছে। তো আমি এখানে প্রিন্ট করলাম যে প্রিন্ট, আমি এখানে প্রিন্ট করতে চাই আমার মতো করে। এখানে আমার কাস্টমাইজ মেসেজ আমি এখানে প্রিন্ট করবো আর কি। হ্যাঁ, আপনি যেটা দিতে চান। যেমন আমি এখানে লিখলাম এরর, বা কাস্টমারকে বলতে পারেন যে সামথিং ওয়েন্ট রং। মানে ওই যে এটিএম বুথে টাকা তুলতে গেলে যদি আপনার কোনো কারণে যদি টাকার মানে আপনি না পান আর কি। হ্যাঁ, দেখা যাচ্ছে হতে পারে তার ওখানে টাকা নাই, আবার হতে পারে যে সে নেটওয়ার্কের কমিউনিকেশনটা করতে পারছে না, বিভিন্ন কারণ হতে পারে। তো এখন মেসেজ গুলো হচ্ছে ইউজার ডিফাইন্ড। আমি এখানে আমার মতো করে একটা মেসেজ জেনারেট করতেছি। ডাটা স্ট্রাকচার is not as expected, এটাকে আমরা বললাম ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। কিন্তু এই টাইপের মেসেজ সাধারণত আপনি দেখবেন না প্র্যাকটিক্যাল এক্সাম্পলে। আপনি দেখবেন যে আম, আপনার সামথিং ওয়েন্ট রং অথবা প্লিজ ট্রাই এগেইন। হ্যাঁ, এই ধরনের মেসেজ গুলো দেয় সাধারণত, যে এররই ব্যাকএন্ডে হোক না কেন। কারণ এই এরর গুলো তো আসলে ইউজার বুঝবে না, তাই না? ইউজার জি ভাই। ইউজার বুঝতে অসুবিধা হবে এই এরর গুলো। আচ্ছা, তারপরে এরকম আরো যে এক্সেপশন থাকবে, ওই এক্সেপশন গুলোকে আমরা এখানে বলে দিতে পারি। যেমন কি এরর, কি এররটা কি হবে, যে এখানে আমি লিখলাম যে প্রিন্ট এরর এ কি ইজ মিসিং। এখানে কিটা হচ্ছে কি, যে মনে করেন এপিআই থেকে ডাটা নেওয়ার জন্য একটা অথেন্টিকেশন টোকেন থাকে। যদি কোনো টোকেনের মাধ্যমে হয়, আপনার মনে করেন বিকাশ থেকে যদি আপনি কোনো এপিআই নেন, ওটাতে অবশ্যই একটা টোকেন থাকবে। ঠিক আছে, ওই টোকেন দিয়ে আপনাকে ভেরিফাই করবে বা অথেন্টিকেট করবে, তারপরে ডাটা আদান প্রদানের ব্যবস্থাগুলো হবে আর কি। তো এ কি ইজ মিসিং ইন দা ডেটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার, এটা দিলাম। তারপরে এরকম এখানে সবগুলো আমি লিখতে পারবো না, এখানে যেগুলো আমার মনে আসতেছে সেগুলো আমি লিখতেছি। এছাড়াও অনেক এরর হতে পারে। হুম, যখন আমরা এখানে জেসন দিয়ে যেহেতু হ্যান্ডেল করতেছি, জেসন 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 ডিকোডার এরর, জেসন ডিকোড করতে গিয়ে কোনো এরর হচ্ছে। হ্যাঁ, জেসন ডিকোডার এরর, এরকম হাজার টাইপের এরর আছে। তো এখানে আমরা বললাম যে প্রিন্ট ই আর এরর could not decode। দেখা যায় ডাটা ফরম্যাটটা এমন দিছি আমি, প্রোভাইড করতেছি, ওটা আসলে জেসন ডাটা না। তো ও তো আসলে জেসন ডাটা না হলে ডিকোড করতে হবে না। এই হচ্ছে বিষয়, জেসন ফ্রম দা ইউআরএল। আচ্ছা, এগুলো মোটামুটি আমার
মনে হয়েছে এগুলো হতে পারে। ফাইনালি আমরা এক্সেপশন বাকি যেগুলো হবে আর কি, হ্যাঁ, অ্যাজ এরর হিসেবে আমাকে দিবে, অ্যাজ এরর হিসেবে আমাকে দিবে। এবং এইখানে আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দিই, যে এখানে আমি বললাম যে এটা ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করতে পারি অথবা নর্মাল ব্যবহার করতে পারি। ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করব কারণ হচ্ছে ওই যে এররে যেটা আসবে ওটাকে আমি প্রিন্ট করব। হ্যাঁ, এই জন্য ফরম্যাটেড স্ট্রিং ব্যবহার করাটা বুদ্ধিমানের কাজ। এন্ড আনএক্সপেক্টেড, আন বানান ভুল করছি, আনএক্স আনএক্সপেক্টেড এরর or ডাবল সি ইউ ডাবল আর ইটি। তারপরে আমি এইখানে এই এররটাকে দিয়ে দিচ্ছি, যে টাইপেরই এরর আসুক না কেন ও এখানে দেখা। ঠিক আছে, তাহলে আমার এরর হ্যান্ডলিং এর যে বিষয়গুলো এটাকে আমি কাভার করলাম। ঠিক আছে, এরর হ্যান্ডলিং যদি আমি ওপেন না হয় বা সামথিং কিছু হয়, হ্যাঁ, তাহলে আমরা যেমন একটা ফাইল ওপেন করার জন্য আমরা কি ব্যবহার করছি, উইথ ওপেন, তাই না? তো এখানে ইউআরএল থেকে আমি যদি রিড করতে চাই, ইউআরএল থেকে যদি আমি রিড করতে চাই, ইউআরএল ওপেন, ইউআরএল ওপেন, দেন হচ্ছে আমি কি করব, আমার ইউআরএলটা দিব। আমার ইউআরএল কার ভিতরে রাখা, এই ভ্যারিয়েবলের ভিতরে রাখা। আমি ইউআরএলটা দিয়ে দিলাম, ইউআরএলটা ওপেন করলাম, অ্যাজ এ কি হিসেবে আমি এটার একটা অবজেক্ট তৈরি করলাম। ইউআরএল এ যেগুলো থাকবে তার একটা অবজেক্ট তৈরি করবে, এবং এইটাকে একটা ভ্যারিয়েবলের ভিতরে আমি রেখে দিলাম, এস ইউ আর সিই, এই অবজেক্টটাকে রেসপন্স আমি রিড করতেছি। হ্যাঁ, রেসপন্স ডট সোর্স ইকুয়াল টু হচ্ছে রেসপন্স ডট ইউআরএল ওপেন with URL open as response, source equal to response dot read। দেখি আমার কোনো ভুল হচ্ছে কিনা। আমার কোনো ভুল হচ্ছে না, দ্যাট মিনস সে আমার সিনট্যাক্সটা ঠিক আছে। হ্যাঁ, এখন এখানে যে ডেটাটা আছে সোর্স, এটাকে যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট সোর্স, সোর্সটাকে আমরা প্রিন্ট করতে চাচ্ছি, মানে দেখতে চাচ্ছি সে আসলে কি টাইপের জিনিস আমাকে দেখাবে বা কি আসবে। তো এখানে বাইট কোডে আমাকে একটা ডাটা দেখাচ্ছে, বাইট কোডে একটা ডাটা দেখাচ্ছে যে এই টাইপের কিছু একটা জিনিস আমি দেখতে চাচ্ছি। এরকম একটা ডাটা আছে, স্টুডেন্টের একটা ডাটা আছে। হ্যাঁ, মূলত হচ্ছে যে এই ডাটাটা স্টুডেন্টের, এই যেটা এই ডাটাটা, এটা একটা স্টুডেন্ট, স্টুডেন্টের ডাটা, এটা আরেকটা স্টুডেন্টের ডাটা, এটা আরেকটা স্টুডেন্টের ডাটা, এটা মাল্টিপল স্টুডেন্টের ডাটা। এটা আমরা কি দেখছি, বাইট কোডে দেখতেছি। এটাকে আমরা কি করবো এখন, এটাকে আমরা জেসনে কনভার্ট করবো, মানে রিডেবল করবো আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা বললাম ডেটা ইকুয়াল জেসন ডট লোডস, লোডস কাকে লোড করব আমরা, এই যে সোর্স, এটাকে আমরা এখন জেসনে কনভার্ট করতেছি আর কি। হ্যাঁ, ডিকোড করতেছি যেটাকে বলে লোডস। তো এরপরে জেসনে দেওয়ার পরে এটাকে যদি আমরা প্রিন্ট করি, জেসন ডট টার্মস, তারপরে কোন ডাটাটাকে আমরা, যে ডাটাটাকে পাইলাম এটাকে প্রিন্ট করব, এবং এর ইনডেন্টেশন, আমরা তো ইনডেন্টেশন বুঝি যেহেতু পাইথন প্রোগ্রামিং করতেছি, এই যে এখান থেকে একটি স্পেস ব্লক বোঝানো আর কি। এখন যখন ডাটাটাকে দেখতেছি তখন তো ডাটাটা বাইট করেছিল, এখন দেখেন আমি এখানে আমি ব্রাউজারে যেভাবে দেখছি ডাটাটা দেখেন একেবারে অনুরূপ একটা ফরম্যাটে চলে আসছে। ঠিক আছে, এটা মূলত হচ্ছে একটা লিস্ট, এটার ভিতরে মাল্টিপল ডিকশনারি, এটা একটা ডিকশনারি, এটা একটা ডিকশনারি, আর এটা হচ্ছে আর একটা ডিকশনারি। এই ডিকশনারির ভিতরে আবার লিস্ট, লিস্টের ভিতরে আবার ডিকশনারি। ঠিক আছে, নেস্টেড ব্যাপার আর কি। তাহলে আমি কিন্তু এই ডাটাটা পেয়ে গেছি। এইখানে যেভাবে আমি দেখতেছিলাম একবারে সেম,
সেম ফরম্যাটের ডাটাটা পাচ্ছি। এখন আপনাকে বললো যে একটা মোবাইল নাম্বার দিন, আপনি দেখেন তো এই লোকটা রেজিস্ট্রেশন করছে কিনা কোর্সের জন্য। তখন আপনি কি করলেন, স্পেসিফিক একটা আইটেমকে মানে স্পেসিফিক একটা আইটেমকে ই করে আপনি ওইখানে ডাটাটাকে সার্চ করে দেখলেন যে এ আসলে রেজিস্ট্রেশন করছে কিনা। আমরা কি করি সাধারণত, কোনো কোর্সে যদি কোনো রেজিস্ট্রেশন হয় তখন জিজ্ঞাসা করে যে এই কোনো নাম্বার থেকে যদি ফোন আসে তাহলে আমরা জিজ্ঞেস করি ভাই, উনি যদি বলে আমি রেজিস্ট্রেশন করছি এবং পেমেন্ট করছি, তো আচ্ছা ঠিক আছে আপনার মোবাইল নাম্বারটা দেন। মোবাইল নাম্বারটা দিয়ে সে চেক করে যে সে আসলে রেজিস্ট্রেশন করছে। তাহলে মোবাইল নাম্বার দিয়ে তার ডাটাগুলো আমি কি করতে পারছি, দেখতে পাচ্ছি। হুম। এখন আমি আমার রিড করার যে বিষয়টা, হ্যাঁ, জেসন ডাটাকে আমি, এটা রিমোট একটা ইউআরএল, ওই ইউআরএলটাকে আমি কি করতেছি আমার মতো করে ডাটাটাকে নিয়ে আমি কাজ করতেছি। এখন আমরা তো রিড করতে পারলাম, এখন এই ডাটা দিয়ে যদি আপনি কোনো লজিক সেট করতে চান, এই ডাটার উপর বেস করে আপনি যদি কোনো লজিক সেট করতে চান, লাইক মনে করেন আমি যেটা বললাম, আমি একটা নাম্বার দিব, নাম্বার দিলে ওই নাম্বারের রেসপেক্টে যে ডাটাগুলো ওই ডাটাগুলো দেখা, বা আমি একটা ইমেল দিব, ইমেলের রেসপেক্টে ওই ডাটাগুলো দেখা। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে আমরা আপাতত রাখলাম যে বোঝার জন্য, যে ডাটার ফরম্যাটটা বোঝার জন্য, যে ডাটা যে ফরম্যাটটা হয়েছে কিভাবে আসছে। তাহলে মূলত হচ্ছে আপনি যখন কাজ করবেন, এটা হচ্ছে একটা লিস্ট। লিস্টে একটা লিস্ট কে নিয়ে পাইথনে যেভাবে কাজ করতে হয়, একটা লিস্টের রেসপেক্টে পাইথনে যেভাবে কাজ করতে হয় আমাকে আসলে ওইভাবেই কাজটা করতে হবে। ঠিক আছে? লিস্টের এটা হচ্ছে আপনার ফার্স্ট আইটেম। তাহলে আমি যদি ইন্ডেক্সিং চিন্তা করি, তাহলে এটা হচ্ছে 0, তাহলে এটা হচ্ছে কত, 1, আর এইটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে আমার 2, পুরোটা হচ্ছে 2 এর ভিতরে। ঠিক আছে? তাহলে এখানে আমরা ফার্স্ট যে লিস্টটা, এই লিস্টের আইটেম, এই লিস্টের আইটেম হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে কয়টা আইটেম, 0 1 2। ইন্ডেক্সিং চিন্তা করলে তাহলে লেন্থ কত, লেন্থ যদি চিন্তা করি, লেন্থ তিনটা আইটেম মানে 3, টোটাল 3 লেন্থ। আর 0 থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে 2। আচ্ছা, এখন আমরা কিছু লজিক সেট করতে চাচ্ছি, মানে ডাটাটাকে আমার মতো করে আমি ব্যবহার করতে চাচ্ছি। যেমন আমরা লিস্টে যেটা দেখলাম থার্ড আইটেম, ঠিক আছে, থার্ড আইটেম, তাহলে থার্ড আইটেম মানে হচ্ছে 0 1 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি চেক করব হচ্ছে, আমি চেক করতে যাচ্ছি কি নাম্বার, কোন একটা স্টুডেন্টের নাম্বার, নাম্বার দিয়ে আমি আসলে কাজ করব। তাহলে এই নাম্বারটা কার ভিতরে আছে, নাম্বারটা থার্ড আইটেমের ভিতরে আছে। তাহলে থার্ড আইটেমটা হচ্ছে আমার টার্গেট। থার্ড আইটেমকে আমি আগে ফার্স্টে বের করব, তারপরে ওইখান থেকে এই আইটেমের ভিতরে কি আছে, আবার এই আইটেমের ভিতরে এটা হচ্ছে কি ভ্যালু, কি ভ্যালু, কি ভ্যালু, এটা ডাটাটা হচ্ছে কি, ভ্যালুটা হচ্ছে আরেকটা আবার লিস্ট। তাহলে একটা একটা করে আমরা বের করি যে কিভাবে বের করতে হয়। চেক ইফ দা, হ্যালো, না তো ক্লাসে বলবা। ও, তাহলে ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু কষ্ট করে তুমি আসো। তুমি তাহলে করো ওই যে তোমার আচ্ছা, তাহলে এইখানে আমরা রিয়েল টাইম একটা ডাটাকে অ্যাক্সেস করতেছি, হ্যাঁ, রিয়েল টাইম একটা কমপ্লেক্স একটা ডাটা আর কি। তো এই ডাটাটাকে অ্যাক্সেস করতেছি এবং ওইখান থেকে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ওখানে ডাটাগুলো নিয়ে আসবো, অ্যাক্সেস তো করবোই, এবং আমাদের ওখানে রিকোয়ারমেন্টটা প্লেস করবো যে এই অনুযায়ী আমাকে ডাটাটা দেন। ইফ দ্য টিএইচ আর ডি থার্ড, আমরা থার্ড আইটেমের কথা বলছিলাম, যে থার্ড আইটেমের ভিতরে আমার রিকোয়ার্ড ডাটাটা আছে, থার্ড আইটেম এক্সিস্ট। কারণ এটা লিখে দিচ্ছি, কারণ এটা লিখে দিলে পরবর্তী কোডটা কেন করলাম,
এটা আপনি পরবর্তীতে বুঝবেন বা এখন বুঝবেন। ইজ এ ডিকশনারি। ডিকশনারি। আচ্ছা, তাহলে এখানে এই লিস্টের সব আইটেমই কিন্তু ডিকশনারি, থার্ড আইটেমও ডিকশনারি। হ্যাঁ, তাহলে থার্ড আইটেম আছে কিনা প্রথমে এটাকে আমরা চেক করব। তাহলে ইফ লজিক আর কি, হ্যাঁ, লেন্থ, আমরা লেন্থ হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন। কার লেন্থ বের করব? ডেটার লেন্থ বের করবো। তাহলে ডেটার লেন্থ ও এখান থেকে দিয়ে দিবে গ্রেটার দেন 2। তারপরে এন্ড ইজ ইনস্ট্যান্স দিয়ে চেক করতে পারি যে ডেটা, এটা হচ্ছে আমাদের ডেটা। ডেটা হচ্ছে কি, এখানে আমাদের পজিশন হচ্ছে কত, ইন্ডেক্স পজিশন কত, 2। 2, এবং এটা হচ্ছে কি একটা ডিকশনারি। কনফার্ম করলাম আর কি, হ্যাঁ, ডিকশনারি। দুইটা কন্ডিশন এখানে প্লেস করলাম একসাথে। তারপরে এখানে এখন আমাদের এই কন্ডিশন অনুযায়ী আমরা এই থার্ড আইটেমে আসতে পারবো। এই আইটেমে আসলে, এই আইটেমে এসে আমাকে যেতে হবে, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড, এটা হচ্ছে ফোর্থ, তাই না? আমাকে যদি এটা অ্যাক্সেস করতে হয় তাহলে আমি আমি যদি এটা 0, এটা 1, 2, এটা 3, এটাকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, আমাকে এই লিস্টটাকে অ্যাক্সেস করতে হবে, এই লিস্টটাকে। মূল স্টুডেন্টের ডাটা হচ্ছে এই লিস্টের ভিতরে, এই ডেটার ভিতরে। এই ডাটা হচ্ছে কি, এবং এটার ভিতরে হচ্ছে মূল স্টুডেন্টের ডাটা। তাহলে এইটাকে আমরা কি করব এখন? অ্যাক্সেস করব। তো এখন আমরা বলতেছি যে অ্যাক্সেস দা FOURTH ফোর্থ ভ্যালু। মানে ভ্যালু মানে ওই যে এই ডিকশনারির যে ভ্যালু, হ্যাঁ, যে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ভ্যালু। তাহলে ফোর্থ ভ্যালু মানে হচ্ছে এই যে ডেটার যে ভ্যালুটা, এটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। এই জন্য আমি লিখতেছি অ্যাক্সেস দ্য ফোর্থ ভ্যালু অফ দা, কোন আইটেম, এই ডিকশনারির কোন আইটেম ছিল এটা? থার্ড আইটেম ছিল, তাই না? THIRD, থার্ড আইটেম, ডিরেক্টলি। ডিরেক্টলি, আচ্ছা। তাহলে এইটা এখন যদি আমরা করতে চাই, তাহলে এখানে একটা নেস্টেড লিস্ট, এখানে একটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম, এটার নাম দিলাম হচ্ছে নেস্টেড, সম্ভবত সিঙ্গেল টি, নেস্টেড লিস্ট। ওকে, তাহলে যে ডাটাটা আসবে সেটা আমি লিস্টে নিব। কাকে অ্যাক্সেস করব? ডেটা থার্ড আইটেম আর কি, হ্যাঁ, তাহলে 2, থার্ড আইটেমকে অ্যাক্সেস করব। ডট ভ্যালুস, থার্ড আইটেম ভ্যালুস, VALUES, ভ্যালুস। থার্ড আইটেমের যে ভ্যালুটা আসবে, থার্ড আইটেমের ভ্যালু কি আসবে? থার্ড আইটেমের ভ্যালু, এটা হচ্ছে আমাদের থার্ড আইটেম। থার্ড আইটেমের আমাদের এই আইটেমটা পাবো আর কি। এই আইটেম থেকে 0, 1, 2, 3, 2, 3, এটার এই লিস্টের ইন্ডেক্স নাম্বার 3, এইটা হচ্ছে আমাদের এই স্টুডেন্টের ডাটা। ঠিক আছে, বোঝা যাচ্ছে? এখন যদি আপনি প্রিন্ট করেন, যে প্রিন্ট করে আমি আসলে দেখতে চাই এই ডাটাটা আসলে কোন ডাটা, এই ডাটাটা হচ্ছে কোন ডাটাটা, তাহলে আমরা প্লেস করলাম। এইবার দেখেন আমাদের আমাদের উপরের যে ডেটাগুলো ছিল, ও, আর একটা প্রিন্ট দেওয়া আছে, লিস্ট। ও আচ্ছা, এই 3টা হচ্ছে আমার, এটা তো টোটালের উপর, এটা হচ্ছে আমার লিস্টের আইটেম, লিস্টের আইটেম 2 নম্বর। এটা হচ্ছে আমাদের এই যে 2 মিনস হচ্ছে এটা, এখান থেকে হচ্ছে 3 ভ্যালু, তাহলে এইখান থেকে এটার বাইরে হবে 3, দেন হচ্ছে আমি লিস্টটা পাবো।
পেয়ে গেছি লিস্টটা। এখানে দেখেন যে লিস্টটা পাইছি, ওই লিস্টটা হচ্ছে মূলত, আমি যদি এবার কম্পেয়ার করি, এখানে স্টুডেন্টের যে ডাটাটা ছিল এটা হচ্ছে একটা লিস্টের ভিতরে ছিল, হ্যাঁ, একটা লিস্টের ভিতরে ছিল, এবং সেইটা আমাদের, এটা হচ্ছে 0 1 2, ইন্ডেক্স নাম্বার 2, ডাটা 2 তে গেলাম, ডট ভ্যালুস, আমি এই 2 এর ভ্যালু গুলো নিব, এই 2 এর কি নিব, ভ্যালু গুলো নিব। ভ্যালুর ভিতরে আবার আমরা এখানে ইন্ডেক্সিং করলাম যে কোন ভ্যালুটা নিব, থার্ড পজিশনের যেটা আছে সেই ভ্যালুটা নিব। সেই ভ্যালুটাকে আমরা এখানে এসে প্রিন্ট করতেছি, এবং এখানে দেখতেছি এটা হচ্ছে একটা লিস্ট, রাইট, এটা হচ্ছে একটা লিস্ট। এটার ভিতরে আবার আরেকটা ডিকশনারি। তাহলে আমাদের যে টার্গেট লিস্ট ছিল, স্টুডেন্টের টার্গেট লিস্ট, এটা কিন্তু আমি পেয়ে গেলাম এবার, লিস্ট, তারপরে হচ্ছে আমাদের মাঝখানে লিস্টের ভিতরে ডিকশনারি, এবং এই লিস্টের ভিতরে যেগুলো আছে এগুলো হচ্ছে লিস্টের আইটেম। তাহলে একটা লিস্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় ওইটা তো আমরা জানি, তাই না? একটা লিস্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এটা তো আমরা খুব ভালোভাবেই জানি, তাই না? আচ্ছা, তাহলে আমি আমাদের লিস্টের আইটেমটা চলে আসলো। এইবার কি করব, আর একটা কন্ডিশন দিব, যে ইফ নেস্টেড লিস্ট, ও এটা কেন করতেছি সেটা একটু লিখে দিই। আমরা তো লিস্ট পাইছি, তাই না? এখন লিস্ট নিয়ে আমরা কাজ করতে চাই। তারপরে এখন কি বলবো, চেক ইফ দা nested list, if the nested list exists and is iterable, লিস্ট তো অবশ্যই ইটারেবল। তারপর আমরা একটু চেক করে নিতে চাচ্ছি, ওকে। ইফ, প্রথমে আমরা কি করলাম, নেস্টেড লিস্ট এন্ড, মানে এক্সিস্টেন্স চেক করতেছি নেস্টেড লিস্ট আছে কিনা, হ্যাঁ। তারপরে বলতেছি ইজ ইনস্ট্যান্স, ইনস্ট্যান্সের ভিতরে নেস্টেড লিস্ট, এবং এটা হচ্ছে একটা লিস্ট, কনফার্ম করতেছি, রিকনফার্ম, কনফার্ম এন্ড রিকনফার্ম। প্রথমে বললাম নেস্টেড লিস্ট এক্সিস্ট কিনা, এটা চেক করলাম এক্সিস্ট কিনা। তারপরে বললাম এটা লিস্ট কিনা, এই ইনস্ট্যান্সটা কি লিস্ট না ডিকশনারি, হ্যাঁ এটা হচ্ছে লিস্ট। ঠিক আছে, এখন আমি কি করব, ইটারেট করব। ইটারেট করলে যে আইটেম গুলো পাবো, ওই আইটেম গুলো হচ্ছে আবার কি এক একটা ডিকশনারি, ওই আইটেম গুলো কি আবার এক একটা ডিকশনারি, THROUGH, ইটারেট থ্রো দা নেস্টেড ডিকশনারিজ, DICTIONERIS, ডিকশনারিজ, DIC, ডিকশনারিজ, ডিকশনারিজ। তাহলে আমাদের চেকিং হইলো। এরপরে হচ্ছে কি করব, লিস্টকে অ্যাক্সেস করার জন্য আমাদের তো অস্ত্র আছে, ফর, তাই না? ফর স্টুডেন্ট, স্টুডেন্ট কি দিয়ে করব, নাম্বার, স্টুডেন্ট নাম্বার দিয়ে আমরা এটাকে আমাদের মতো করে নিব আর কি, ইন নেস্টেড লিস্ট। আচ্ছা, এখানে সাপোজ এক্সাম্পল আমরা কি করতেছি, যে চেক একটা নাম্বার, সাপোজ আমরা এখানে নিলাম, ইফ, এখান থেকে এই লিস্টের ভিতরে যে কোনো একটা স্টুডেন্টের আমরা নাম্বার নিলাম, নাম্বার নিলাম, বললাম এই নাম্বারটাকে আমরা চেক, এটা কার, হ্যাঁ, ইজ এ ভ্যালু ইন দা, a value in the current nested nested diction। আচ্ছা, এরপরে হচ্ছে কন্ডিশন দিব, ইফ, তাহলে আমাকে, এটা তো স্ট্রিং তাই না, এটা হচ্ছে কি স্ট্রিং,
তাহলে এই স্ট্রিংটাকে আমাকে ম্যাচ করাইতে হবে, যে দিলাম। ওকে, দেন ইন, কোথায় দেখবো? এটা তো এটা তো ডিকশনারি। এই আইটেম যেটা, এটা কিন্তু এক একটা ডিকশনারি রিটার্ন করবে আমাকে। এখন ডিকশনারি থেকে আমাকে ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। তাহলে এস নাম্বার ডট ভ্যালুস, তাহলে কি করলাম, এই নাম্বারটাকে আমি সার্চ করতেছি কার ভিতরে, এই এটার ভিতরে, যে যে ডিকশনারিটা আমাকে দিল ওই ডিকশনারির ভ্যালুস এর ভিতরে এটা আছে কিনা। হ্যাঁ, ভ্যালুস এর ভিতরে এটা আছে কিনা, তার মানে হচ্ছে এটাও যদি একটা ডিকশনারি হয়, তাহলে এটা হচ্ছে কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, এটা কি, এটা ভ্যালু, তার মানে এই মোবাইল নাম্বারটাও একটা কি এর ভিতরে আছে, যেটা এটা হচ্ছে ভ্যালু। এই জন্য ভ্যালু দিয়ে আমরা ইয়া করতেছি। তারপরে আমরা বললাম যে এখানে আমরা কি করতে চাচ্ছি, প্রিন্ট the values as a list and exit, মানে আমাদের এক্সপেকটেশনের কাছাকাছি চলে আসছি আমরা। চেক দা লো। ওকে, এখন আমাদের এক্সপেকটেশন কি, যে প্রিন্ট করব। কি প্রিন্ট করব? লিস্ট, লিস্টে কনভার্ট করে নিলাম। তারপরে কাকে আমরা ইয়া করব, এস নেম, এস নাম্বার ডট ভ্যালুস, এইটাকে আমরা প্রিন্ট করবো আর কি। ঠিক আছে, দেন এই কাজটা যদি হয়ে যায় সাকসেসফুলি, দেন আমরা কি করব, ব্রেক করব। আমাদের কাজ হয়ে গেছে, এবং এখানে আমরা বলে দিলাম এক্সিট দা লুপ, মানে পুনরায় ঘোরার দরকার নেই, যে নাম্বার যেহেতু পেয়ে যাবে, পুনরায় আবার এটাকে ইটারেট করার দরকার নেই। দা লুপ ও এন সি ই ওয়ান্স দা নাম্বার ইজ ফাউন্ড, নাহলে এটা আরো লেন্দি হয়ে যাবে। অ্যাট লিস্ট উইথ স্পেস। ওকে, তাহলে আমাদের প্রতিটা কমান্ড কিওয়ার্ডের এটা বুঝলাম। এখন যদি আমরা দেখি স্পেসিফিক নাম্বার এর রেসপেক্টে সে একটা ডাটা আমাকে দিয়ে দিচ্ছে। দেখেন, এই নাম্বারটা আছে না, এই যে এই নাম্বারটা এটা, এবং ওর ডিটেলসটা চলে আসছে, ওর ডিটেলসটা চলে আসছে, তার নাম এটা, কোন কোর্সে ভর্তি হয়েছে, হ্যাঁ, তার মেল, তারপরে কবে এটা রেজিস্ট্রেশন করছে, লাইক দিস। তাহলে ওর ডিটেলসটা পেয়ে গেলাম আমি, এখন আবার ওর সাথে কথা বলতে পারবো, হ্যাঁ আপনার রেজিস্ট্রেশনটা হয়েছে। আবার এখানে পেমেন্টের স্ট্যাটাস যদি আমাদের থাকতো, তো পেমেন্ট স্ট্যাটাসটা আমি বলতে পারতাম। বোঝা গেছে? আমরা এপিআই এবং হচ্ছে মানে জেসন ডাটা নিয়ে কিভাবে কাজ করতে পারি, একটা রিমোট এপিআই, মানে এপিআই কল করে ডাটাগুলো নিয়ে আমার মতো করে আমি রিপ্রেজেন্ট করতেছি। দেখেন আপনাদের কোনো কোয়ারি আছে কিনা? ভাইয়া আমরা যদি ধরুন আমি নিজে দুইটা সফটওয়্যার বানাইলাম, আমি চাচ্ছি যে একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যার আমি এপিআই দিয়ে ডাটা নিব, এটা কি ভাইয়া পসিবল? মানে হ্যাঁ আমি হ্যাঁ নিজে হ্যাঁ, একটা অবশ্যই এপিআই, অবশ্যই অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল, অবশ্যই পসিবল। মানে একটা ফুল ডাটাটাই চলে আসবে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পসিবল। আপনার যে অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ডে যে এসকিউএল আছে, ডেটাবেজ আছে, হ্যাঁ, ওই ডেটাবেজটাকে আপনি হচ্ছে জেসন ফরম্যাটে কনভার্ট করে দিবেন। কারণ আমি একটা অ্যাপ্লিকেশন চালাচ্ছি, এর ব্যাকএন্ডে হতে পারে কি পিএইচপি হতে পারে, আপনি আর একটা সিস্টেমের অ্যাপ্লিকেশন চালাচ্ছেন, ওইটাতে দেখা যাচ্ছে ব্যাকএন্ড পাইথন হতে পারে। তখন হচ্ছে আবার এই ডেটা ট্রানজেকশন যখন সিঙ্গেল একটা ফরম্যাটে যদি না হয়, তখন এবার কমিউনিকেশনের ঝামেলা হয় আর কি। তো সেক্ষেত্রে আপনি যদি জেসনে কনভার্ট করে দেন অথবা এক্সএমএল এ কনভার্ট করে দেন, তখন এই দুইটাই ডাটা আদান প্রদান করতে পারবে বেসড অন রিকোয়ারমেন্ট আর কি। যেভাবে আপনি আম, এটাকে ডিজাইন করছেন আর কি।
যেমন আমার একটা এক্সাম্পল ছিল এরকম, আমরা সচরাচর যেটা করি যে মোবাইল নাম্বার দিয়ে বলি যে আমি দেখেন রেজিস্ট্রেশন করছি কিনা আমি, হ্যাঁ, বা আমার পেমেন্টটা হয়েছে কিনা। এটা একটা সিম্পল। এটাকেই আমরা যখন আবার গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট এইচটিএমএল বা সিএসএস এগুলো যখন দেখবো, তখন এইটাকে আবার গ্রাফিক্যালি নেওয়া যাবে। আমি তখন গ্রাফিক্যালি ইনপুট হিসেবে কি দিব, এই নাম্বারটা দিব, তখন আমাকে ওর ডিটেলসটা দেখাবে, এই ডিটেলসটা দেখাবে। এখানে একবারে ব্যাক ইন কোড দেখাচ্ছি আমি, কিন্তু তখন দেখবো যে গ্রাফিক্যাল। আমরা আমরা যখন জ্যাঙ্গোতে যখন ছোট ছোট প্রোগ্রাম শিখি। ক্লিয়ার হয়েছে ভাইয়া? হ্যাঁ জি ভাই, ক্লিয়ার। জি, থ্যাংক ইউ। তাহলে একটু প্র্যাকটিস করবেন আপনারা। আর এই ইউআরএল নিয়ে বা এপিআই কল করার জন্য আমরা আরেকটা মেথডও ব্যবহার করতে পারি, এইচটিটিপি ক্লায়েন্ট আর কি। হ্যাঁ, এইচটিটিপি ক্লায়েন্ট নামে একটা মডিউল আছে। ওইখান থেকে আমরা এটাকে নিয়ে আসতে পারি আর কি। তো ওইটা যদি করতে চান, তাহলে আমরা এটাকে তাহলে একটা কাজ করি, একই কাজ, ভাই, ভাই যে কোনো সিমিলার ওয়েবসাইটের কাজ। এপিআইটা কোত্থেকে পাবো? যার মানে এপিআইটা হচ্ছে যার সাথে আপনি যেমন হচ্ছে বিকাশের কথা বললাম, জি বিকাশের মাধ্যমে যদি কেউ পেমেন্ট করতে চায় তাহলে কি করবে, আপনার ই কমার্স সাইটে আগে যাবে, তারপরে প্রোডাক্ট চুজ করবে, তারপরে কি সে চেক আউট করবে বা বাই করতে চাবে। যখনই বাই করতে চাবে তখন একটা অপশন আসবে যে আপনি কি বিকাশ দিয়ে করতে যাচ্ছেন, নগদ দিয়ে করতে যাচ্ছেন। যখন কাস্টমার বিকাশ সিলেক্ট করবে তখন সে কি কোথায় নিয়ে যাবে এটাকে, বিকাশে নিয়ে যাবে। তখন বিকাশ কি করবে, ওর রেসপেক্টে ও যে নাম্বারটা দিয়ে ট্রাই করতেছে পেমেন্ট করার জন্য, ওই নাম্বারে আসলে আদৌ বিকাশ আছে কিনা, বা তারপরে দেখবে যে তার যে অ্যামাউন্টটা, ওই অ্যামাউন্টটা মানে তার অ্যাকাউন্টে আছে কিনা। এটা কি, এটা তো আপনি চেক করতে পারবেন না, বিকাশ চেক করতে পারবে, রাইট? জি। তাহলে আপনি কি পাঠাবেন, আপনি বিকাশকে পাঠাবেন আপনার ওই যে অ্যামাউন্ট কয় টাকা দিতে হবে। বিকাশ ওই অ্যামাউন্টটাকে ওই নাম্বারের এগেনস্টে ম্যাচ করায় ওই অ্যামাউন্টটা কাটবে। দেন আপনাকে আবার ইতে চলে আসবে যে হ্যাঁ, মানে তারপরে আপনি আবার এই যে দোকানদার আর কি, সে আবার মানে বিকাশের থ্রুতে মেসেজ পায় না, কাস্টমারও কিন্তু একটা নোটিফিকেশন পায়। জি, তাহলে এই এপিআইটা কে দিবে, বিকাশ দিবে। এমনি যে কোনো ওয়েবসাইটের আমরা নিজে থেকে কখনো ওরা যদি না দেয় আমরা বের করতে পারবো না ওদের এপিআই? না 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 না, এটা তো প্রোটেক্টেড। বুঝছি। না না, আপনি আপনার মতো করে বের করতে পারবেন না। মানে আমি এখানে যেটা দিয়ে প্র্যাকটিস করছি এটা জাস্ট প্র্যাকটিসের জন্য, যাতে বোঝানোর জন্য। এটা ওপেন, এখানে কোনো অথেন্টিকেশন বা টোকেন কোনো কিছু নাই। কিন্তু অন্য জনগুলো হাইড করে রাখে, ওরা প্রোটেক্ট করে রাখে। হ্যাঁ, এটা তো বুঝছি। স্বাভাবিক তাই না? এটা তো ওপেন থাকা মানে ওপেন, এটাই তো আসলে রিস্কি, সিকিউরিটি রিস্ক না, তাহলে তো হিউজ রিকোয়েস্ট হবে। যে কোনো যার দরকার সেও রিকোয়েস্ট করবে, যার দরকার নাই সেও রিকোয়েস্ট করবে। যে কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় কি এপিআই ক্রিয়েট করা হয় না প্রয়োজনের ভিত্তিতে করা হয়? এটা প্রয়োজনের ভিত্তিতেই। যেমন আমি সিম্পল এক্সাম্পল দিলাম যে পেমেন্ট মেথড। জি হ্যাঁ, পেমেন্ট মেথড হতে পারে, তারপরে আপনি হচ্ছে আপনার আম, ইয়ার সাথে এই রেজিস্ট্রেশন প্রসেসে এসএমএস এর একটা ইন্টিগ্রেশন করতে যাচ্ছেন, যে আপনার এখানে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে আপনাকে আপনি একটা কনফার্মেশন এসএমএস পাঠাবেন, অথবা কনফার্মেশন ইমেল পাঠাবেন। এই সবই কিন্তু আবার হচ্ছে ওই এসএমএস গেটওয়ের সাথে ইন্টিগ্রেশন লাগবে। তারপর হচ্ছে আপনার মনে করেন যে ইমেল গেটওয়ের সাথে ইন্টিগ্রেশন লাগবে। তাহলে এসএমএস এর রেসপেক্টে আপনি কার কার সাথে এপিআই নক করবেন, জি, সেটা যারা ওই যে রবি হইতে বাল্ক পারে এসএমএস এর অথবা যে। বিজনেস করে তাদের সাথে করবেন, জি অথবা ডিরেক্ট গ্রামীণ ফোন, ডিরেক্ট রবি এদের সাথে করবেন। সিম্পল। জি, বুঝতে পারছি। হ্যাঁ, ওরা তখন আপনাকে যে যে জিনিসগুলো লাগবে ওদের রেসপেক্টে ওরা চাবে, এবং আপনার এটা ইজি আর কি। আচ্ছা, আচ্ছা, এইবার আরেকটা যেটা বলছিলাম যে এইচটিটিপি ক্লায়েন্ট, আমরা চাইলে এইচটিটিপি ক্লায়েন্ট দিয়েও এই সেম সিমিলার কাজ করতে পারি আর কি। এটা আরেকটা এক্সাম্পল হিসেবে আমি দিচ্ছি। আহ, তো প্রথমে আমাকে যেটা করতে হবে, এটাকে ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? একটা মডিউল যদি আমি ব্যবহার করতে চাই, মডিউলটাকে কি করতে হয়, ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট, তারপরে
এইচটিটিপি, এইচটিটিপির আবার এখানে অনেক কিছু আছে, সার্ভার, কুকিজ, হাবিজাবি অনেক কিছু আছে। তো আমাদের এখানে যেটা লাগবে আপাতত সেটা হচ্ছে ক্লায়েন্ট। এটাকে আমরা ব্যবহার করে আমরা ইউআরএল থেকে ডাটা নিব। সাপোজ এখানে কানেকশন ইকুয়াল, আমি একটা কানেকশন করতে চাচ্ছি, কার সাথে? একটা সাইটের সাথে কানেকশন করতে চাচ্ছি, যে ক্লায়েন্ট, এটা হচ্ছে আমাদের মডিউলটা ছিল ক্লায়েন্ট। তারপরে ডট এইচটিটিপি এস কানেকশন, মানে আমার যে ইউআরএলটা সেটা কি এস, যদি এইচটিটিপি হইতো তাহলে এইচটিটিপি দিতাম। তো আমার ইউআরএলটা হচ্ছে এইচটিটিপি এস। তাহলে এখানে আমাদের এইচটিটিপি কানেকশন, দুইটা কানেকশন এখানে খেয়াল করেন, এটা এইচটিটিপি আর এটা এইচটিটিপি এস। আপনার ইউআরএল যদি এইচটিটিপি এস হয়, আপনি যদি এইচটিটিপি দেন তাহলে আসবে না, এটা একটু খেয়াল রাখতে হবে। এইচটিটিপিএস কানেকশন। তারপরে আপনি আপনার ইউআরএলটা এখানে বলে দিবেন, যে হোস্ট ইউআরএল। তো হোস্ট ইউআরএলটা হচ্ছে আমাদের মূল ইউআরএলটা ছিল এইটা, মূল ইউআরএল ছিল এইটা। এটা হচ্ছে, আপনি যদি এখন প্রিন্ট করেন, এই সাইটের ভিতরে কিন্তু হিউজ ডাটা আছে। তো এটা প্রিন্ট করতে গেলে আপনার মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা বেটার না করি, আমরা দেখি জাস্ট কানেকশনটা করতে পারছি কি। তো আমাকে লম্বা একটা এরর দিয়ে দিচ্ছে। হ্যাঁ, লম্বা একটা এরর দিচ্ছে যে এইচটিটিপি লেখা যাবে না, এটা লেখা যাবে না, শুধু নাম দিতে হবে। আচ্ছা, ভালো কথা, আমি শুধু নাম দিলাম। এবার ট্রাই করি। এবার ঠিক আছে, বলছে এবার ঠিক আছে, এটার সাথে কানেকশন ইস্টাবলিশ হয়েছে। আচ্ছা, এরপরে আমি কিছু ডেটা চাচ্ছি, স্পেসিফিক কোনো ইউআরএল এর। হ্যাঁ, কানেকশন ডট রিকোয়েস্ট। তো আমি যদি ডেটা চাই, মানে রিড করতে চাই অনলি, তাহলে মেথডটা হবে কি? গেট। এটা তো আমরা জানি, গেট। তারপরে কোন ইউআরএল, মাদার সাইটটা হচ্ছে এইটা, এটার সাব ইউআরএল হচ্ছে আমার এই ডাটাটা, এখান থেকে আমি ডাটাটাকে রিড করতে চাচ্ছি, স্পেসিফিক একটা পোর্শন আর কি। হ্যাঁ, এখান থেকে ডাটাটাকে রিড করতে চাচ্ছি, কানেকশন ডট রিকোয়েস্ট, এটাকে নিলাম। এরপরে রেসপন্স, RESPONS, রেসপন্স ইকুয়াল, রেসপন্স হচ্ছে একটা ভ্যারিয়েবল, রেসপন্স ইকুয়াল কানেকশন ডট গেট রেসপন্স, গেট রেসপন্স। তাহলে ও কি করবে? গেট রেসপন্স, এটাকে যদি আমি প্রিন্ট করি, একটা ওয়েবসাইট যদি ওয়ার্ক হয় মানে কাজ করে, যদি কাজ করে, তাহলে তার রেসপেক্টে আমরা একটা ডেটা পাই। যেমন আমাকে এখন 200 রিটার্ন করবে, তার মানে আমি ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারছি। গেট রেসপন্স, ও আমাকে স্ট্যাটাস দিতে হবে, রেসপন্স ডট স্ট্যাটাস, স্ট্যাটাস এখানে আমাকে দিচ্ছে 200। তার মানে হচ্ছে আমি এইচটিটিপি অথবা এইচটিটিপিএস সাইট অ্যাক্সেস করতে পারি, এটার সাকসেসফুল কোড হচ্ছে 200। তার মানে এটাকে আমি অ্যাক্সেস করতে পারছি। তারপর এখান থেকে আরো কিছু ডেটা যদি আমি দেখতে চাই, হ্যাঁ, যেমন এর হেডারটা দেখতে চাচ্ছি, প্রিন্ট রেসপন্স ডট, আমি শর্টকাটে লিখতেছি, এখানে হিউজ পড়াশোনা আছে। এটা হচ্ছে হেডার আর কি। হ্যাঁ, সাইটের ডিটেলস, যে সাইট হচ্ছে কি, এটা জেসন ডাটা আমরা অ্যাক্সেস করতেছি, কখন এটা মডিফাই করা হয়েছে, এটা কি সার্ভার থেকে নিচ্ছি, অ্যাপাচি সার্ভার। এরপরে গেল হচ্ছে এরকম বহু জিনিসপাতি আছে। যেমন আমি যদি রেসপন্সটাকে কি করতে চাই, যদি রিড করতে চাই, যেমন আমরা ওইখানে রিড করলাম আর কি। হ্যাঁ, রেসপন্সটাকে কি করতে যাচ্ছি? রিড করতে চাচ্ছি। দেখেন ওই সেম ডাটাটাই পাইলাম না আবার এখানে যেটা পাইছিলাম, খেয়াল করছেন? এই যে ইউআরএলটাকে যখন আমরা এই যে সোর্স যখন প্রিন্ট করছিলাম, বাইট কোডে পাইছিলাম না এটা? হ্যাঁ, হ্যাঁ, একই ডাটা না? হ্যাঁ। একই ডাটা কিন্তু। আচ্ছা, এখন এই ডাটাটাকে আমরা কি করতে পারি? জেসনে কনভার্ট করে নিব, না হলে তো রিড করতে সমস্যা হবে আমার। তাহলে এই ডাটাটাকে আমরা এখন জেসনে রিড করব। এখন বাকি প্রসেসটা সেম না এটাকে হ্যান্ডেল করার জন্য?
আমার কথা বুঝে আসছে? হ্যাঁ হ্যাঁ ভাইয়া। বাকি প্রসেস মানে কি, এই যে এখান থেকে একবারে নিচ পর্যন্ত আমি যদি এখন কপি করি, নিচ পর্যন্ত মানে হচ্ছে ওইখানে তো একটা ইয়ার ভিতরে নিছিলাম, আমরা ট্রাই এর ভিতরে নিছিলাম, তাই না? ট্রাই এর ভিতরেই হুম। নিলাম, ধরেন কথার কথা, ট্রাই এর ভিতরে নিলাম, এটাকে নিয়ে আমরা ইউআরএলটাকে তো দিলাম, তাহলে এটাকে কানেকশন যেটা এস্টাবলিশ করছে, কানেকশন যেটা এস্টাবলিশ করছে এটা পুরোটাকে ইয়ার ভিতরে নিতে হবে, ট্রাই এর ভিতরে নিতে হবে। আচ্ছা, ট্রাই বাদ দিল, এটা তো আপনি পারবেন, আমি সিম্পলি শেষ করি, সিম্পলি শেষ করি। ডাটা ইন্ডেন্টেশন, এটাকে প্রিন্ট করে দেখাই, তাহলে তো আপনি বুঝবেন। জেসন, তারপরে ডাম্প বললাম, বাস শেষ। তারপরে আপনারা পারবেন আশা করি, অত ডিটেলস দেওয়া লাগবে না। তাহলে এই জায়গাটায় আমরা কি করব, যে কাকে, এই রেসপন্সটা হচ্ছে আমার সোর্স, জেসন লোডস আনরিজলভ, ও আচ্ছা, জেসনটাকে তাহলে এখন আমাকে কি করতে হবে, ইম্পোর্ট জেসন, ওকে, রেসপন্স, কানেকশন গেট রেসপন্স, রেসপন্স, আচ্ছা, তারপর হচ্ছে জেসন ডালস ডাটা, ডাটাটাকে এখানে দিলাম, ইন্ডেন্টেশন 4 দিলাম, দেখি কোনো এরর পাই কিনা। এরর দিচ্ছে, কি বলছে এখানে, জেসন অফ দ্য মাস্ট বি স্ট্রিং বাইটস অর বাইট অ্যারে, মাস্ট বি স্ট্রিং, তাহলে এটা আমাকে দিচ্ছে বাইট কোড, কিন্তু এটা হতে হবে মাস্ট বি স্ট্রিং। আচ্ছা, তাহলে একটা কাজ করি, str, এ বাবা, তাহলে এখানে রেসপন্স থেকে আমি যেটা পাচ্ছি সেটা বাইট কোড, রেসপন্স। আচ্ছা, একটা কাজ করি, সোর্স, রিড, রিড ডাটাটাকে, সোর্স ইকুয়াল রেসপন্স রিড, এই ডাটাটাকে, এটা হচ্ছে মূল ডাটাটা আমি যেটা রিড করতে চাচ্ছি, এইটাকে এখন সেশনে পার্স করি, তাহলে কাহিনী আগের মতো হওয়া উচিত। এই যে চলে আসছে, ঠিক আছে, আগের মতোটা ডাটাটা চলে আসলো। তাহলে এখানে কি করা লাগলো, আমরা আমরা তো আসলে রিড, এটাকে নিয়ে কাজ করতে চাচ্ছিলাম, রেসপন্স রিড, এটাকে আমরা আবার হচ্ছে সেশনে কনভার্ট করে নিলাম, তারপরে হচ্ছে রিপ্রেজেন্টেশন ইন্ডেন্টেশন আর কি। এটা হচ্ছে একটা লিস্ট, এটার ভিতরে আইটেম হচ্ছে ডিকশনারি, মাল্টিপল আইটেম, এটার থেকে এখান থেকে আমরা কাজ করব, বাকি কাজ তো আপনারা পারবেন, ঠিক আছে না? হ্যাঁ ভাইয়া। বাকিটা পারবো আশা করি। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আমি কোডগুলো দিয়ে দিচ্ছি। আহ, এটা হচ্ছে ব্যাকআপ, তাহলে আল্লাহ হাফেজ, আমি রাখলাম আর কি, হ্যাঁ, ঠিক আজকে আছে, তাহলে ওকে, আল্লাহ শিখলাম হাফেজ। জি, হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আচ্ছা, ইয়ে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।